পুলিশের হুমকি আছে, মিথ্যে মামলা আছে, শাসক দলের নেতাদের নিত্যদিনের হুমকি আছে, তারপরে মারধরেরও বিষয় আছে। আমার জন্যে বা যে কারুর জন্যে এই শাসক দলের দালালগুলোর কাছে মাথা নিচু করবেন, এটার থেকে আমার মরে যাওয়া ভালো। এটা করবেন না দাদা। যার ফলে একটা এমন পিটিশন তৈরি করেছিলেন যে পিটিশনটাকে আজও সরকার পক্ষের নামি দামি আইনজীবীরা ছেদ করতে পারেননি। এবং এই যে আজকে জয়টা আমরা পেয়েছি, এই জয়ের ভিতটা, এই জয়টা তৈরি করে দিয়েছিলেন কিন্তু সর্দার আমজাদ আলী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস। এরা যতটা না আইনজীবী হিসেবে আমাদের এই মামলা লড়েছিলেন, তার থেকে অনেক বেশি লড়েছেন সহযোদ্ধা হিসেবে। কাজেই তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞ থাকতেই হয়। পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের জন্য তো ফ্যাসিস্ট শাসক গোলাপের পাপড়ি বিছিয়ে দেননি, কাঁটাই বিছিয়ে দিয়েছে। তা আমরা ওই কাঁটা পেরিয়েই যাব। আর মানুষ এসেছি, মারা গেলে চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই আমরা মারা যাওয়ার পরে আরও উদ্দীপ্ত হয়ে আর একটা শ্যামল, আর একটা মলয় তৈরি হবে। সেটাকে আটকাবেন কী করে উনি? স্যার, ডিএ মামলার যে মূল কারিগর অর্থাৎ আইনজীবীরা, তাদের সম্মান জানানোর পর্ব ছিল আজকে আপনাদের তরফ থেকে। মূলত এই অনুষ্ঠানটা কেমন চললো এবং আপনার পিছনে আমি একজনের ছবি দেখতে পাচ্ছি, সেই লোকটা সম্পর্কে সংক্ষেপে জানতে। দেখুন, ছবিতে যাকে দেখছেন ইন্দ্রনীল মিত্র, ইনি আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ছিলেন এবং যেদিন উনি চাকরিতে জয়েন করেছিলেন সেই দিনই পিএসসির মাধ্যমে চাকরি পেয়েছিলেন। মামা দাদা কাকা ধরে নয়, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। যেদিন চাকরিতে জয়েন করেছিলেন সেদিনই উনি আমাদের সংগঠনের সদস্য হয়েছিলেন এবং তার নম্র ব্যবহার, সংগঠনের প্রতি তার আনুগত্য এবং কর্মচারীদের প্রতি তার ভালোবাসা তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিয়েছিল যে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে পড়েন এবং 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 কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কনফারেন্সে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচন করেন। এখন তিনি কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছিলেন এবং এই ইন্দ্রনীল মিত্র প্রচারের আলোর বৃন্তের বাইরে থাকা যারা, তাদের একজন। অর্থাৎ আজকে আপনি দেখবেন একটা কদর্য প্রতিযোগিতা চলছে যে কোনোভাবে হোক মিডিয়ার নজরে আসতে হবে, মিডিয়াতে আমাকে দেখাতে হবে। এই কদর্য মিডিয়া প্রীতির বাইরে যে মানুষগুলো নীরবে কাজ করে গেছেন, সেই মানুষ হচ্ছেন ইন্দ্রনীল মিত্র। এই ডিএ মামলার একজন মামলাকারী, একজন পিটিশনার। আপনি কল্পনা করতে পারছেন যে 2016 সালে আমরা যখন মামলা করছি, কোনো সংগঠন, বড় বড় সংগঠন যাদের তখন বিশাল, মানে তাদের বৃহৎ সংগঠন বলা হয়, তারা কেউ আমাদের সঙ্গে এই মামলায় যুক্ত হতে সাহস করেননি, রাজরোষে পড়ে যাবেন সেই ভয়ে। তখন এই ইন্দ্রনীল মিত্র ইনি এগিয়ে এসেছেন এবং বলেছেন, না আমি মামলাকারী হব। তিনি মামলাকারী ছিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এই মামলাকারী। কিন্তু কোনো দিন সাংবাদিকদের সামনে আসেননি, ওই গালে আবির মেখে আমার জয় বলে লাফাননি। এবং দুর্ভাগ্যের বিষয় কি জানেন, মানুষ জন্মালে তাকে মরতে হবে। আজকে আপনার সঙ্গে কথা বলছি, কালকে হয়তো আজকেই আমি আর থাকবো না, হতেই পারে। এটা স্বাভাবিক বিষয়, জীবনে আমাদের মেনে নিতে হয়। তাই ইন্দ্রনীলের একটা দুরারোগ্য অসুখ হলো, সেটা হচ্ছে ওর কিডনির প্রবলেম হলো। প্রথমের দিকে একবার করে সপ্তাহে ডায়ালিসিস হতো, তারপর দুবার, এখন সপ্তাহে 3 বার করে ডায়ালিসিস হতো, মঙ্গল বৃহস্পতি শনি। তো চাকরি করতো পঞ্চায়েত দপ্তরে, সল্টলেকের একটা বেশ একটু ভেতর দিকের এলাকায়। তা যখন 3 দিন করে ডায়ালিসিস হচ্ছে, তখন ওর পক্ষে ওই সল্টলেক যাওয়াটা ওর বাড়ি থেকে তার যত অসম্ভব হয়ে গিয়েছিল। ও কিন্তু নিজেও জানতো যে ও বেশি দিন বাঁচবে না। সেই কারণে ও চেয়েছিল যে মারা যাওয়ার আগে শেষ দিনগুলো ও কর্মচারীদের মধ্যেই কাটাবে। এই জন্য সপ্তাহে 2 দিন, যে 2 দিন ওর ডায়ালিসিস হয় না সেই 2 দিন অফিস যাবে। তা ও প্রে করেছিল, আবেদন করেছিল যে আমাকে ক্যামাক স্ট্রিটে আমাকে বদলি করে দিন, এবং ভবানীপুরে ওর বাড়ি, ক্যামাক স্ট্রিটে বদলি করে দিলে ওর সুবিধে হতো। প্রশাসন কিন্তু করেনি। কেন করেনি? ও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ করে। কেন করেনি? ও সরকারের পক্ষে নয়। কেন করেনি? ওই ডিএ মামলায় একজন মামলাকারী, একজন মামলা করেছে। আপনি ভাবতে পারছেন একটা সরকার কতটা নৃশংস হতে পারলে এই অমানবিক আচরণ করতে পারে? তা আমার সঙ্গে নিয়মিতই কথা হতো। তা গত সপ্তাহখানেক আগে আমি ওকে বলেছিলাম, হ্যাঁ রে ইন্দ্র, আমি কি একবার ওই শাসক দলের সমর্থক কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে কি একটু কথা বলবো? কারণ এখন ওই সংগঠনই, ওই মানস ভূঁইয়ারাই সব কিছু নিয়ন্ত্রণ করেন।
তাই ইন্দ্রনীল আমায় বলেছিল, দাদা আপনি মলয়দা আমার জন্যে বা যে কারুর জন্যে এই শাসক দলের দালালগুলোর কাছে মাথা নিচু করবেন, এটার থেকে আমার মরে যাওয়া ভালো, এটা করবেন না দাদা। ঠিক আছে, আমাকে দেয়নি, যাব না, আমি তো আর কদিন বেঁচে আছি, যতটুকু কষ্ট করে আমি সরলেখেই অফিস করব। এই অমানবিকতা দেখে আজকে একটা কথা আমি বলবো, আমাদের তো দিন শেষ, আমরা তো আর কতদিন কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দেবো, আমাদের তো বিদায় নিতে হবে। নতুন যারা আসছে তাদের বলবো, আপনাদের রাজনৈতিক মতাদর্শ, দল, সংগঠন যাই হোক, মানবিক বোধটা হারিয়ে ফেলবেন না। মানুষ হিসেবে আপনাদের যে একটু সহকর্মীর প্রতি, আরেকজন মানুষের প্রতি, একজন প্রতিবেশীর প্রতি যে একটু মমত্ব বোধ, একটু ভালোবাসা, তার বিপদে একটু পাশে দাঁড়ানো, এইটা দয়া করে হারিয়ে ফেলবেন না। তাহলে মানুষ হিসেবে আমাদের পরিচয় দিতেই বড্ড লজ্জা হবে। আপনাদের কোনো নিরাপত্তাহীনতার কোনো প্রশ্ন উঠে আসছে না এইখানে দাঁড়িয়ে, যেখানে আপনি এবং মলয় স্যার আপনারা দুজন নেতৃত্ব দিচ্ছেন, এখানে আপনাদের দুজনের নিরাপত্তার তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দেখুন, নিরাপত্তাহীনতা তো আছেই, পুলিশের হুমকি আছে, মিথ্যে মামলা আছে, শাসক দলের নেতাদের নিত্যদিনের হুমকি আছে, তারপরে মারধরেরও বিষয় আছে। এখন কর্মচারী আন্দোলন যখন করতে এসেছি, কর্মচারীদের দায়িত্ব কাঁধে, এত লাখো লাখো পেনশনার তাদের দায়িত্ব কাঁধে, তো সেক্ষেত্রে আমাদের তো করতেই হবে। এবং পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের জন্য তো ফ্যাসিস্ট শাসক গোলাপের পাপড়ি বিছিয়ে দেননি, কাঁটাই বিছিয়ে দিয়েছে। তা আমরা ওই কাঁটা পেরিয়েই যাব। আর মানুষ এসেছি, মারা গেলে চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই আমরা মারা যাওয়ার পরে আরও উদ্দীপ্ত হয়ে আর একটা শ্যামল, আর একটা মলয় তৈরি হবে, সেটাকে আটকাবেন কী করে উনি? কিন্তু আপনাদের এই আমি সোজা কথাই বলবো, আপনাদের এই মারার চক্রান্ত কোনোভাবে কি আপনি জানতে পারছেন শাসক দলের তরফ থেকে? দেখুন, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তারা বারবারই আমাদের বলছেন আপনারা সতর্ক হয়ে চলুন, বা আপনারা বিভিন্ন জায়গায় যাবেন না, আপনারা একা একা যাবেন না, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা যখন বাম আমলে সংগঠন করতাম তখনও যদি কোনো হামলার আশঙ্কা থাকতো, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আমাদের সতর্ক করে দিত। কিন্তু এই ভয়ে ভীত হলে তো হবে না। বা অনেক সময় এই প্রস্তাবও দেওয়া হয়েছে যে পুলিশের কাছে প্রে করতে, যে আমার সিকিউরিটির ব্যবস্থা করুন, এটাও আমরা করব না। আমরা যে কোনো আক্রমণ মোকাবিলার জন্য তৈরি আছি, কারণ কর্মচারীদের মনে আমাদের অবস্থান, ওখান থেকে সরাতে পারবে না। আমাদের নবান্নে ঢুকতে দেয় না, তাতে কি হলো? আমাদের রাইটার্স বিল্ডিংসে ঢুকতে গেলে পুলিশের খাতায়, আমাদের ওখানে ইউনিয়ন অফিস আছে, পুলিশের খাতায় মুচলেখা লিখিয়ে আমাদের ঢুকতে হয়, আমাদের সঙ্গে একজন বা দুজন করেই যায়, তাতে কি হলো? কিন্তু নবান্নের কর্মচারী, সারা পশ্চিমবাংলার কর্মচারী, পেনশনার, তাদের মনের মধ্যে আমরা ঢুকে আছি, ওখান থেকে কি করে বার করবে? কোনো মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে আমাদের বার করতে পারবেন না। একদম শেষ প্রশ্ন করবো, আজকে যেহেতু আইনজীবীদের সম্বর্ধনা দেওয়ার বিষয়টা ছিল, আইনজীবীদের ঠিক কতটা ভূমিকা রয়েছে এই মামলায়? দেখুন, প্রথম আইনজীবী আমাদের ছিলেন সর্দার আমজাদ আলী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যখন কোনো আইনজীবী আমাদের মামলা নিচ্ছেন না, তখন আইএনটিইউসির পশ্চিমবঙ্গ শাখার তৎকালীন সভাপতি প্রয়াত রমেন পাণ্ডে, তার দ্বারস্থই আমরা, তার উদ্যোগে সর্দার আমজাদ আলী আমাদের এই মামলা নেন। এবং মামলার যে পিটিশন তৈরি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এইটা ওই প্রয়াত রমেন পাণ্ডে, সর্দার আমজাদ আলী এবং তাদেরকে সুযোগ্য সঙ্গত দিয়েছিলেন তৎকালীন আইনজীবী মাসুম আলী সর্দার, আজকে তারা ছিলেন প্রবীর চ্যাটার্জি, যার ফলে একটা এমন পিটিশন তৈরি করেছিলেন যে পিটিশনটাকে আজও সরকার পক্ষের নামি দামি আইনজীবীরা ছেদ করতে পারেননি। এবং এই যে আজকে জয়টা আমরা পেয়েছি, এই জয়ের ভিতটা, এই জয়টা তৈরি করে দিয়েছিলেন কিন্তু সর্দার আমজাদ আলী। তা যে কোনো কারণে হোক তিনি আমাদের মামলা ছেড়ে দিয়েছিলেন, তা কিছু করার নেই। কিন্তু তার অবদানকে আমরা অস্বীকার করি না, এবং আজকেও আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য, তিনি আসবেন বলেও ছিলেন। কিন্তু কালকেও আমার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন হ্যাঁ আমার মনে আছে। তা কেন আসেননি, এখন বর্ষিয়ান মানুষ, হয়তো শারীরিক অসুস্থতা হতে পারে, আমি জানি না, আমি আবার খোঁজ নেব। তা তিনি আজকে আসতে পারেননি। কিন্তু তারপরে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপা বিশ্বাস, আবার সুপ্রিম কোর্টে আমাদের অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট রহিম, আমাদের আলী রহিম, এবং আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার, এনারা তো আমাদের বক্তব্যটা, আমরা যুক্তি, তথ্য, পরিসংখ্যান, বিভিন্ন মামলার রায়, এগুলো আমরা তাদের হাতে তুলে দিয়েছি। কিন্তু এইগুলোকে সাজিয়ে মাননীয় বিচারপতিদের কাছে উপস্থাপিত করেছেন এরা। কাজেই এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই।
আর সবথেকে বড় কথা, একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে আমার কোনো আপত্তি নেই, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, এরা যতটা না আইনজীবী হিসেবে আমাদের এই মামলা লড়েছিলেন, তার থেকে অনেক বেশি লড়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এই সংগ্রামের সাথী, শ্রমিক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে একজন সংগ্রামের সাথী, একজন সহযোদ্ধা হিসেবে। কাজেই তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞ থাকতেই হয়।